আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথমে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন কন্ট্রোলার অথবা এডিডিএস, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস ইনস্টল করব। হ্যাঁ, তাহলে প্রথম কাজটা দেখেন, প্রথম সার্ভারের প্রিভিয়াস কনফিগারেশনটা থাকবে, অর্থাৎ গত ক্লাসের কন্টেন্ট থেকে আপনি একটা সার্ভার রেডি করবেন। সার্ভার রেডি করার পরে তার নামটা চেঞ্জ করবেন, তার ফায়ারওয়ালটা অফ করে দিবেন, তার জন্য আইপিটা বসাবেন, তার টাইম জোন কী করবেন, সেট আপ করবেন। এগুলো হচ্ছে একটা সার্ভারের কি ইনিশিয়াল কাজ। ইনিশিয়াল কাজ শেষ করার পরে আমরা সার্ভারটার কি করব, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন কন্ট্রোলার বা এডিডিএস বা ডোমেইন কন্ট্রোলার বানাবো সার্ভারটাকে। আচ্ছা, এই সার্ভারে ডোমেইন কন্ট্রোলার হওয়ার পাশাপাশি আমার একটা কি লাগবে, ক্লায়েন্ট মেশিন লাগবে। কি লাগবে, ক্লায়েন্ট মেশিন লাগবে। আমার এখানে উইন্ডোজ 10 বা 11 আগে থেকে একটা ইনস্টল করা ছিল, অথবা আমরা উইন্ডোজ 11 একটা নতুন ইনস্টল দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমি এখানে একটু দেখি আমার এখানে উইন্ডোজ 10টা পাওয়ার অন হয় কিনা। আর এইটাতে দেখেন আমার আছে কত জিবি র্যাম, 8 জিবি র্যাম আছে। আর আমার এই উইন্ডোজ 10 র্যাম আছে কত জিবি, 4 জিবি। 8 এ 4 কত, 12 জিবি। আমার মেন মেশিন চলার জন্য আরও 4 জিবি আছে। ঠিক আছে, আমার ব্রাউজিংয়ের বিভিন্ন ব্রাউজারটা অফ করে দিই, তাহলে আমার র্যাম কি অন্যদিকে কনজিউম হবে না, শুধুমাত্র এখানে এই র্যামগুলো ইউজ হবে, তাহলে আর কি হবে না, স্লো হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে উইন্ডোজ 10 এটা একটু লগ ইন করার চেষ্টা করি আগে। আচ্ছা, উইন্ডোজ 10 নেটওয়ার্ক অ্যাডাপ্টার কিসে আসছে সেটা চেক করি। এটা হোস্ট অনলিতে আছে। ঠিক আছে, তাহলে আর তাহলে আমার এখন আরেকটা কাজ হবে, সার্ভারের সাথে উইন্ডোজ ক্লায়েন্ট মেশিনের কানেক্টিভিটি এস্টাবলিশ করা। আর কানেক্টিভিটি এস্টাবলিশ হয় কিসের সাহায্যে, নেটওয়ার্কিং এর সাহায্যে, মানে আইপির সাহায্যে। এখানে আইপি বসানো আছে কত, একটা ডিফারেন্ট আইপি বসানো আছে। আমরা এখানে আমার সার্ভারের সিরিজের আইপি বসাই দিব। কি বসাবো, সার্ভার সিরিজের আইপি বসাবো। মনে করেন সার্ভারে ছিল 1.10, তো আমি এখানে বসাই দিচ্ছি 192.168.0.20। সার্ভার হচ্ছে 0.10, 192.168.0.1 হচ্ছে গেটওয়ে। আর আমরা বলছিলাম সার্ভারে যে আইপিটা থাকবে, যেহেতু এখন পর্যন্ত আমার সার্ভার, আমাদের এখানে ডিএনএস সার্ভার কনফিগার করা নাই, সার্ভারের আইপিটাই ক্লায়েন্ট মেশিনের কি হিসেবে ইউজ হবে, ডিএনএস হিসেবে ইউজ হবে। আচ্ছা, এতটুকু করবেন। এতটুকু করার পরে আমরা দেখব যে আমি এখান থেকে সার্ভারকে রিচ করতে পারি কিনা। সিএমডিতে গিয়ে পিং 192.168.0.10, আমার ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভার রিচেবল হয়েছে। আবার সার্ভার থেকে ক্লায়েন্ট মেশিন রিচেবল কিনা সেটাও চেক করব। ক্লায়েন্ট মেশিন আইপি কত, 192.168.0.20। এটা কি না, রিকোয়েস্ট টাইম আউট, অর্থাৎ সার্ভার কাকে পাচ্ছে না, ক্লায়েন্ট মেশিনকে পাচ্ছে না। এখানে না পড়ার আরেকটা কারণ হতে পারে ফায়ারওয়াল। আমরা এটার ফায়ারওয়ালটাকে অফ করবো, কার ফায়ারওয়ালটাকে, ক্লায়েন্ট মেশিন। এই জন্য আমরা কি করাইছি আপনাদেরকে দিয়ে, ফায়ারওয়ালগুলো অফ করাইছি কোথায়, সার্ভারে। উইন্ডোজ ডিফেন্ডার, ডিফেন্ডার না, আমাদেরকে অফ করতে হবে কি, ফায়ারওয়াল। কি অফ করতে হবে, ফায়ারওয়াল। রিয়েল টাইম প্রোটেকশন অফ করিনি এখন পর্যন্ত না। উইন্ডোজ ফায়ারওয়াল এখান থেকে আসবেন, এই টার্ন অফ করে দেবেন, টার্ন অফ উইন্ডোজ ফায়ারওয়াল, টার্ন অফ উইন্ডোজ ফায়ারওয়াল। ঠিক আছে, কই থেকে, সিস্টেম সিকিউরিটি, উইন্ডোজ ফায়ারওয়াল, কাস্টমাইজ সেটিং থেকে। ওকে, এখন সার্ভার থেকে দেখেন, আশা করি পিং পাবো। বুঝছেন ফায়ারওয়াল কি সমস্যা করে, বোঝা গেছে। তো ভিএমওয়্যারে ভার্চুয়াল মেশিনে মাঝে মধ্যে এটা প্রবলেম করে ফায়ারওয়াল। এখন আমি যদি পিং না পাই, আমাদের মধ্যে তো কানেক্টিভিটি এস্টাবলিশ হবে না। আমাদের মধ্যে প্রথমে কি করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্কিং করা মানে হচ্ছে কি পাওয়া, একজন একটা সার্ভারের সাথে একটা আরেকটা সার্ভারের, একটা হোস্টের সাথে আরেকটা হোস্টের কি করা, রিচেবল করা। ওকে, তাহলে প্রথমে এভাবে দুইটা মেশিন রেডি করবে, একটা সার্ভার, আরেকটা হচ্ছে কি ক্লায়েন্ট মেশিন। সার্ভার থেকে ক্লায়েন্ট মেশিন পিং পাবে, ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভার কি পাবে, পিং পাবে। এরপর আসেন আমাদের এডিডিএস, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন কন্ট্রোলার। এরপর আমরা কোথায় আসতেছি, এটাতে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন কন্ট্রোলার অথবা কি এডিডিএস। অর্থাৎ আমি আমার এই সার্ভারটাকে এখন ডোমেইন কন্ট্রোলার বানাবো। এটার জন্য প্রথমে যাইতে হবে ম্যানেজ, অ্যাড রোল অ্যান্ড ফিচার্স, নেক্সট
রোল বেসড অর ফিচার বেসড ইনস্টলেশন, এগুলো নিয়ে আগে কথা বলছি। আপনারা নিজেরা করার সময় আবার লেখাগুলো পড়বেন, পড়ে কি আগাবেন। সিলেক্ট এ সার্ভার ফ্রম এ সার্ভার পুল, এখানে সার্ভার অনেকগুলো সার্ভার থেকে সার্ভার পুল থেকে একটা সার্ভার সিলেক্ট করতে হইতে পারে, সেগুলো সামনে দিয়ে করবেন। আমাদের আপাতত একটাই সার্ভার, তাহলে একটা যেটা আছে সেটা লিস্টে আছে, ওইটার মধ্যে আমরা করতেছি। আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2025 ডেটা সেন্টার ইভ্যালুয়েশন। ঠিক আছে, এই প্রত্যেকটা লাইন পড়ে দেখে এরপরে নেক্সটে যাবেন। তাহলে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস, ADDS, যে রোলটা ইনস্টল করতে চাচ্ছি সেটা কি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস, ADDS। অ্যাড ফিচার্সে ক্লিক করলাম, এটা চেকমার্ক হয়ে গেল। নেক্সটে ক্লিক করব। বাই ডিফল্ট অনেকগুলো জিনিস অটোমেটিক কি হয়ে যাবে, চেকমার্ক হয়ে যাচ্ছে, যেমন গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট, মাইক্রোসফট রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন টুল, এই টাইপসের অনেকগুলো সিস্টেম ডেটা আর্কাইভার, অনেকগুলো বাই ডিফল্ট কি হয়ে যাবে, চেকমার্ক হয়ে যাবে। এরপরে দেখেন অ্যাক্টিভেট ডোমেইন সার্ভিস স্টোরস ইনফরমেশন অ্যাবাউট ইউজার্স কম্পিউটার্স অ্যান্ড আদার ডিভাইস অন দ্য নেটওয়ার্ক। অ্যাক্টিভিটি কি কাজ করে সেটা এখানেও আপনাদের একটা ভালো ডেফিনিশন কি পাবে। ADDS helps administrators securely manage this information and facilities resource sharing and collaboration between users। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যতজন ইউজার আছে, যতটা কম্পিউটার আছে, তাদের সবার ইনফরমেশন স্টোর থাকবে কোথায়, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসে। এটার সাহায্যে আপনি সিকিউরলি সবাইকে রিসোর্সগুলো শেয়ার করতে পারবেন, সবাইকে কি করতে পারেন, মেনটেন করতে পারবেন। থিংস টু নোট টু হেল্প এনশিওর দ্যাট ইউজার্স ক্যান স্টিল লগ অন টু দ্য নেটওয়ার্ক ইন কেস অফ সার্ভার আউটেজ। ইনস্টল এ মিনিমাম অফ 2 ডোমেইন কন্ট্রোলার ফর এ ডোমেইন। এখানে এই কথাটা বলছে আমরা তো এখন একটা ডোমেইন কন্ট্রোলার করতেছি, তো যদি এটা কোনো কারণে ডাউন হয়ে যায় তাহলে তো আমার ক্লায়েন্টরা কানেক্ট হইতে পারবে না, ক্লায়েন্টরা সার্ভিস পাবে না। তাহলে তারা আপনাকে সাজেস্ট করতেছে এটার একটা রিডেন্ডেন্সি রাখবেন, এটার একটা কি রাখবেন, রিডেন্ডেন্সি রাখবেন। রিডেন্ডেন্সি কনসেপ্ট এগুলো আরো সামনের দিকে পাবেন। এরকম দুইটা সার্ভারকে একসাথে এস্টাবলিশ করে দিতে হবে, যেন ক্লায়েন্টরা কোনো কারণে সার্ভার ডাউন হয়ে গেলে আরেকটা সার্ভার থেকে কি পায়, সার্ভিস পায়। কর্পোরেট সেক্টরে সবসময় আপনার কি থাকতে হবে, ব্যাকআপ প্ল্যান থাকতে হবে সবসময়। গতকালকে আপনাদের সাথে না, অন্যদের সাথে কথা, ডেটা রিকভারি, আমাদের একজন পুরাতন স্টুডেন্ট, উনি কল দিল, ভাই ডেটা রিকভারি কোনো সফটওয়্যার আছে কিনা। উনি যেটা করছে, শেয়ার্ড লোকেশন থেকে, অফিসের শেয়ার্ড লোকেশন থেকে কিছু ফাইল ডিলিট হয়ে গেছে, এবং উনি ওখানে ওগুলোর আগে থেকে কোনো ব্যাকআপ সিস্টেম করে নাই। এখন ডেটা রিকভারি সফটওয়্যার সবগুলো কিন্তু পেইড সফটওয়্যার এবং প্রাইস অনেক হাই। এবং ঢাকায় ডেটা রিকভারি সেন্টারের সাথে কথা বলছে, ওদের সর্বনিম্ন প্রাইস 20,000 দিয়ে শুরু। অ্যান্ড হার্ড ডিস্ক নিয়ে যেতে বলছে, ওরা চেষ্টা করবে, তবে চেষ্টা যে 100% যে অ্যাকুরেসি পাবে তার কোনো গ্যারান্টি তো কেউ দিবে না। ঠিক আছে, তো এখন আপনি অফিসে আপনি একটাই সার্ভার করছেন, 100 জন ক্লায়েন্ট ওই সার্ভারে সার্ভিস পাচ্ছে, যে কোনো কারণে সার্ভার এটা মরে যেতে পারে, ডিভাইস যে কোনো সময় কি হইতে পারে, নষ্ট হইতে পারে। তাহলে আপনার অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান কি থাকতে হবে। যদি ব্যাকআপের জন্য অফিস বা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি না দেয়, তাহলে আপনি ম্যানেজমেন্ট আগে থেকে বলে দিতে হবে যে এই ধরনের কোনো ইনসিডেন্ট করলে আমি দায়ী না। ঠিক আছে, না হয় আপনি যদি অফিসকে না জানান এই ধরনের ইনসিডেন্ট ঘটে, তখন তো আপনার উপর দোষ আসবে। এখন উনি যেটা করতেছে, উনি ডেটা রিকভারি সেন্টারে প্রায় কথা বলছে 20 থেকে 25,000 টাকা লাগবে, এন্ড অফিস কিছু টাকা দিবে, বাকি টাকা নিজের থেকে দিতে হবে, তাই না? কারণ ভুলটা কার ছিল, আইটির ছিল। তো এই ব্যাপারগুলো অবশ্যই রিয়েল লাইফ, আপনার পার্সোনাল লাইফের ডেটা রিকভারি, একটা ছবি হারিয়ে গেছে, ডেটা হারিয়ে গেছে, একটু মন খারাপ হইলো, কিন্তু আপনার কর্পোরেট ক্ষেত্রে অফিস তো এগুলো কনসিডার করবে না। অফিস যদি আপনাকে ফ্যাসিলিটি দিতে না চায়, মানে পেমেন্ট দিতে না চায় এই সমস্ত ব্যাকআপের জন্য, তখন আপনি আগে থেকে বলে রাখবেন যে এই ধরনের ইনসিডেন্ট হলে আমি দায়ী থাকবো না, আমার এখানে বাজেট বাড়াইতে হবে, না হয় এই ধরনের রিস্ক আছে। বুঝতে পারতেছি, এগুলো একটু খেয়াল রাখবেন, কখনোই এই সমস্ত ব্যাপারে কম্প্রোমাইজ করতে যাবেন না, না হয় এই ভদ্রলোকের মতো নিজে থেকে পকেট থেকে টাকা দিতে হবে। ওকে, নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, এখানে যতগুলো রোল ফিচার্স ইনস্টল হচ্ছে সবগুলো একটা লিস্ট দিয়ে দিছে। ওকে, আর এখানে আর এটাও চেকমার্ক করে রাখতে পারেন, রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ রিকোয়ার্ড। ওই মাঝে মধ্যে আমরা যখন হোস্ট নেম চেঞ্জ করি বা বড় ধরনের চেঞ্জেস আনি, তখন কি চাই, রিস্টার্ট চাই। এটা দিয়ে দেওয়া মানে পারমিশন দিয়ে দেওয়া, হ্যাঁ তোমার প্রয়োজন হলে তুমি কি নিও, রিস্টার্ট নিও। ইয়েস, ইনস্টল, এটা প্রসেস হতে একটু টাইম লাগবে। আপনাকে নোটিফিকেশন দিবে, এরপরে রেস্ট নিবে, নিজে নিবেন, মানে এই প্রসেস হওয়ার সময়, এটা আপনি কাজ করতেছেন, প্রসেস হওয়ার সময় রেজিস্টার্ড একটা রিকোয়ারমেন্টস আসেই মাস্ট, এটা দিয়ে দিলে অটোমেটিক কাজটা হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি করতে হবে না আর কি। তার অন্য আপনার যেটা চিন্তা করতেছেন, আপনি রিয়েল লাইফে কাজ করতেছেন, একটা সার্ভিস এস্টাবলিশ হঠাৎ রেজিস্টার্ড নিবে, ওইরকম নেবেন, মানে এই প্রসেসের সময় রেজিস্টার্ড একটা অপশন আসবে, দেখিয়ে, হ্যাঁ, তখন আপনি কি অটোমেটিক সে নিজে রেজিস্টার্ড নিয়ে নেবে।
হয়ে গেছে দেখেন, কনফিগারেশন রিকোয়ার্ড ইনস্টলেশন সাকসিডেড অন ল্যাব, এটা হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করব প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার, এই সার্ভারকে ডোমেন কন্ট্রোলারে কি করব, প্রমোট করব। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই অপশনটা আসবে, ঠিক আছে। এখানে দেখেন কয়টা অপশন, তিনটা অপশন। একটা হচ্ছে অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন, আপনার একটা এক্সিস্টিং ডোমেন আছে সেখানে অ্যাড করা, আমাদের কোনো এক্সিস্টিং ডোমেন নাই। অ্যাড এ ডোমেন কন্ট্রোল টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট, আমাদের এক্সিস্টিং কোনো ফরেস্ট নাই, তাহলে আমাদের সিলেক্ট হবে কোনটা, এটা। অ্যাড এ নিউ ফরেস্ট, আমরা একদম ফ্রেশ একটা সার্ভার প্রথম কি করতেছি, ইনস্টল করতেছি। রুট ডোমেন নেম, এটার একটা রুট ডোমেন নেম কি দিতে হবে। মনে করুন আমি রুট ডোমেন নেম দিচ্ছি skillfeatures.com, কি দিলাম, skillfeatures.com দিলাম। নেক্সটে ক্লিক করব। ফরেস্ট ফাংশনাল লেভেল, ডোমেন ফাংশনাল লেভেল হচ্ছে 2025, ঠিক আছে। মাঝে মধ্যে দেখেন এখানে ক্লিক করলে, অর্থাৎ এই সার্ভার 25 সার্ভার ম্যাক্সিমাম প্রিভিয়াস সার্ভার 2016 এর সাথে নেগোসিয়েশন করতে পারবে, এর প্রিভিয়াস সার্ভারের সাথে সে কি করবে না, কাজ করবে না, ঠিক আছে। আমাদের যেহেতু সার্ভারটা ফ্রেশ এবং সার্ভারটা 2025, সেহেতু আমরা আর কিছুতে হাত দিতে হবে না, ওই দুটো বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। হ্যাঁ, ডোমেনের কাজে হইলো যে সেন্ট্রালি সবকিছু কি করা, ম্যানেজ করা। ডোমেনের আবার কি করা যায়, ক্যাটাগরাইজ করা যায়। আমরা তো এখন রুট ডোমেনে ইনস্টল করতেছি, মনে করেন আপনার আরেকটা ব্রাঞ্চ অফিস হবে, আমার এই অফিসের ডোমেন হইলো ঢাকা অফিস বা skillfeatures.com, আমার আরেকটা ব্রাঞ্চ অফিস হচ্ছে ঢাকায়, তাহলে সেটা হবে চাইল্ড ডোমেন, তাহলে সেটা ডোমেন নাম হবে কি ঢাকা.skillfeatures.com। ওকে, আচ্ছা, এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এটাকে বলা হচ্ছে ডিএসআরএম পাসওয়ার্ড। ডিএসআরএম পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ডের একটা রিকভারি। এখানে আপনারা যেহেতু লেবার প্র্যাকটিস করতেছেন তাহলে সেম পাসওয়ার্ডে দিয়ে দিতে পারেন, তবে এটা হলে একটা রিকভারির জন্য এটা কি দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সার্ভারের সমস্ত পাসওয়ার্ডে কমপ্লেক্স পাসওয়ার্ড হইতে হবে, নর্মাল পাসওয়ার্ড দিলে সে নিবে না। নেক্সট নেক্সট এখন আপনার ডোমেন নেমটাকে আবার সে ভেরিফাই করে চেক করে দেখাবে, ক্যাপিটাল লেটারে দেখাবে, ঠিক আছে। কি চলে আসলো, স্কিল ফিচার্স চলে আসলো। নেক্সট, এই দেখেন এখানে তিনটা কোশ্চেন, তিনটা, অর্থাৎ এই সার্ভারের ডেটাবেজের ফাইলগুলো এই লোকেশনে থাকবে, সি এর, উইন্ডোজের এনটিডিএস এ থাকবে, লগ ফাইলের ইনফরমেশনগুলো এখানে থাকবে, সিস ভলিউম ফোল্ডারগুলো কই থাকবে, এই লোকেশনে থাকবে। অর্থাৎ সার্ভারের যে বাই ডিফল্ট অনেকগুলো ফাইল জেনারেট হবে, ফাইলগুলোর মধ্যে তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে ডেটাবেস, একটা লগ, আর একটা কি সিস্টেমের ভলিউম, সেগুলো এই লোকেশনে যে থাকবে সেটা আপনারা একটু করে দেখাই দিল। আচ্ছা, এরপরে এতক্ষণ যা কাজ করছেন এই কাজগুলার ভিউ স্ক্রিপ্ট, এই সমস্ত কাজ আবার কি দিয়ে করা যায়, কমান্ড দিয়ে করা যায়। কি দিয়ে করা যায়, কমান্ড দিয়ে। দেখেন আমার এখানে ডোমেন মোড উইন্ডোজ 2025, ডোমেন নেম skillfeatures.com, ডোমেন নেট বায়োস নেম, নেট বায়োস নেমটা হচ্ছে ওই ডোমেন নেমটাকে সে আবার ক্যাপিটালাইজেশন করে কি দেখাবে যে আপনি একটা ডোমেন নেম টাইপ করছেন সেটা ভুল টুল টাইপ করছেন কিনা, কারণ একবার ভুল হয়ে গেলে সেটা কারেকশন করতে আপনার উপর অনেক ঝামেলা আছে, অনেক কাজ। উইন্ডোজ সার্ভার একটা ভুল করলে সেটাই কারেকশন করতে আপনার অনেকগুলো কাজ করতে হবে, কারণ একটা ফাইল তৈরি হওয়ার সাথে সাথে ব্যাকএন্ডে অনেক জায়গায় অনেক ফাইল তৈরি হয়, আপনি এটা কি করতে পারবেন, সব জায়গা থেকে ফাইলটাকে রিনেম করতে হবে যদি ভুল করেন আর কি। তো সেই জন্য আপনাকে ডোমেন নেমটা সে কয়েকবার দেখাইছে, আপনি এটা লিখছেন, আপনি বানান ঠিক লিখছেন কি। ওকে, তো এই কাজটা, এই এতক্ষণ যে কাজটা গ্রাফিক্যালি করছে, যখন সার্ভার কোর ইনস্টল করবেন মানে এই কাজগুলো কমান্ড দিয়েও কি করা যায়, তো সেটার একটা স্ক্রিপ্ট এখানে শর্টলি দেখাই দিল, ঠিক আছে। আমাদের লাগতেছে না, এরপরে নেক্সট বাটন ক্লিক করব। এখন সে ভেরিফাইং প্রি রিকুইজিটস ফর ডোমেন কন্ট্রোলার অপারেশন, মানে সমস্ত ডোমেন কন্ট্রোলার হওয়ার জন্য যতগুলো প্রি রিকুইজিটস আছে সবগুলো সে কি করছে, চেক করছে। যদি কোনো ভুল করে না থাকি তখন এই লেখাটা আসবে, অল প্রি রিকুইজিটস চেকস পাস্ট সাকসেসফুলি, মানে সবগুলো চেক করে সাকসেসফুলি কি কমপ্লিট হইলো। এরপরে এখন আমরা ইনস্টল বাটন ক্লিক করবো। আপনি যে কোনো ভুল করে থাকেন তখন এখানে এরর চলে আসবে, কি আসবে, এরর আসবে। এরপরে ইনস্টলে ক্লিক করলাম। মানে যে কোনো ধরনের ভুল করলে, মানে কোন স্টেপ ভুল করে আসলে এখানে এসে আপনি আটকাই দিবে, তখন আপনি ব্যাকে গিয়ে আবার কি করতে হবে, ঠিক করে আসতে হবে। Completed, the server was successfully configured as a domain controller
ইউ আর অ্যাবাউট টু সাইন আউট, মানে এটা নিজে নিজে কি একটা নিবে, এখন একটা রিস্টার্ট নিবে। ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম, সে নিজে নিজে রিস্টার্ট নিয়ে নেবে। সেটা রিস্টার্ট নিতে থাকো, আমরা এখানে চলে আসি দিস পিসি প্রপার্টিস। এখানে এই পিসিটি কিসে আছে, ওয়ার্ক গ্রুপে আছে। এটার হোস্ট নেম আমরা একটু চেঞ্জ করব, তাহলে এই জটিল হোস্ট নেম আমাদের সামনে প্রবলেম করতে পারে। এটার নাম আমরা ক্লায়েন্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ ক্লায়েন্ট। তাহলে এটা একটু রিস্টার্ট নিয়ে নেয় হোস্ট নেম চেঞ্জ হওয়ার পরে। এক্ষেত্রে রিস্টার্ট নেওয়ার পর একটু সময় লাগতে পারে, কারণ ব্যাকএন্ডে এখানে অনেকগুলো গ্রুপ পলিসি, তারপর ওই অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস রিলেটেড সার্ভিসগুলো কি হচ্ছে, কাজ করতেছে, সেই জন্য।